আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে বেরিয়ে পড়লাম ঘরের কাছেই এক ঐতিহাসিক শহরে। কোথায়? শ্রীরামপুর। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ডেনমার্কের উপনিবেশিকরা এই অঞ্চলটির নাম দিয়েছিল ফ্রেডরিক নগর। ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিকের নাম অনুসারে এই অঞ্চলটির নাম হয় ফ্রেডরিক নগর। তখন শ্রীপুর, গোপীনাথপুর, পেয়ারাপুর, মোহনপুর এবং আকনা এই 5টি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল ফ্রেডরিক নগর। গভর্নর কর্নেল ওয়েলবির শাসনে তৈরি হয় এই ফ্রেডরিক নগর। হুগলি নদীর তীরে ব্যবসা বাণিজ্যের সুবিধের কথা ভেবেই তারা এই জায়গাটিকে বেছে নিয়েছিল। 1936 সাল থেকে মাহেশের রথযাত্রা শ্রীরামপুরের অন্যতম সেরা অনুষ্ঠান হয়ে চলেছে। প্রতি বছর ভক্তরা ভগবানের রথের দড়ি টানতে মাহেশে ভিড় জমায়। তারা রথটিকে মাহেশের উত্তরে অবস্থিত প্রভুর বাগান বাড়িতে টেনে নিয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানটির নাম দিয়েছেন নবনীলাচল। এই লোহার রথটি ৪৫ ফুট লম্বা এবং এটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ এটিতে নিম কাঠের তৈরি 9টি স্পিয়ার এবং চাকা রয়েছে। চলুন জগন্নাথ মন্দিরের ভেতরের অংশটা দেখে নেওয়া যাক। প্রভু জগন্নাথ সে যে কমলাকান্ত পুরুষোত্তম ক্ষেত্রবা এরপর আমরা চলে এলাম হেনরি মার্টিনের প্যাগোডা দেখতে। ডেভিড ব্রাউন একবার হেনরি মার্টিনকে শ্রীরামপুরে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা অলডিন হাউস নামে পরিচিত। হেনরি একটি পুরনো পরিত্যক্ত মন্দিরে থাকার সিদ্ধান্ত নেন, যা মিশনারিদের কাছে প্যাগোডা হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্টিন এখানে উপাসনা করতেন এবং স্থানীয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে আগ্রহী ছিলেন। ছোট সাদা মন্দির ভবনটি নির্মল প্রকৃতির মাঝে অবস্থিত, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। আমাদের পরের গন্তব্য রাধাবল্লভ জিউ মন্দির। এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পূজা ও অঞ্জলি করা হয়। প্রতি বছর ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, নন্দ উৎসব, রাধাষ্টমী, রাসযাত্রা ও দোলযাত্রা পালন করা হয়। রাধাবল্লভ জিউ মন্দিরের অপর নাম ঠাকুরবাড়ি।
এরপর আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। শ্রীরামপুরে অনেকগুলি গঙ্গার ঘাট আছে। প্রত্যেকটি ঘাটই বেশ সুন্দর বাঁধানো এবং যেখানে পুণ্যার্থীরা স্নান করেন। গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে সময় যেন কোথায় থমকে গেল। আমরা এর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এরপর আমরা চলে এলাম শ্রীরামপুর রাজবাড়ি দেখতে। শ্রীরামপুরের রাজবাড়িটি গোস্বামীদের অন্তর্গত। এটি 1815 থেকে 1820 সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুনাথ গোস্বামী দ্বারা নির্মিত হয়েছিল। ঠাকুর দালান বেশ চিত্তাকর্ষক এবং রাজবাড়ি 300 বছরেরও বেশি সময় ধরে বনেদি বাড়ির একচালা শৈলীর দুর্গাপুজো উদযাপন করে চলেছে। শ্রীরামপুরের এই রাজবাড়ির মূল অধিষ্ঠাতা ছিলেন রামগোবিন্দ গোস্বামী, কিন্তু এই রামগোবিন্দের বাবা ছিলেন নদিয়ার পাটুলির বাসিন্দা পণ্ডিত শ্রী লক্ষণ চক্রবর্তী। বাংলার নবাব তখন আলীবর্দী খাঁ। এই লক্ষণ চক্রবর্তীর বিয়ে হয় শান্তিপুরের চৈতন্য আচার্য অদ্বৈত গোস্বামীর বংশধর পণ্ডিত ভীম তর্কপঞ্চাননের কন্যার সাথে। লক্ষণ চক্রবর্তীর মৃত্যুর পর তার পুত্র রামগোবিন্দ মামার বাড়িতে মানুষ হন। কথিত আছে একবার রামগোবিন্দ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকা করে শান্তিপুর থেকে কলকাতার দিকে যখন যাচ্ছিলেন, পথে শ্রীরামপুরের কাছে তার স্ত্রীর প্রসব বেদনা হয় এবং সেখানেই রামগোবিন্দের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন। সেন্ট ওলাভস চার্চ শ্রীরামপুরে অবস্থিত একটি প্রোটেস্ট্যান্ট চার্চ। সেন্ট ওলাভ চার্চ ড্যানিশ চার্চ নামেও পরিচিত। এটি 19 শতকের গোড়ার দিকে নির্মিত, যখন এলাকাটি ফেডরিক নগরের অংশ ছিল। আরও একটি চার্চ হল শ্রীরামপুর ব্যাপটিস্ট চার্চ। এটি 1805 সালে নির্মিত হয়েছিল এবং একটি দীর্ঘ সরু চূড়া রয়েছে এর, এবং একটি দীর্ঘ সিঁড়ি দিয়ে এখানে পৌঁছানো যায়। 4টি স্তম্ভ ড্যানিশ রাজা ফ্রেডরিক ষষ্ঠের মনোগ্রাম সহ ত্রিভুজাকার পেডিমেন্টকে সমর্থন করে। চার্চটি বর্তমানে ড্যানিশ সরকারের দেয়া তহবিল দিয়ে মেরামত করা হয়েছে। চার্চের সামনে একটি ছোট্ট ত্রিভুজাকার পার্কে 15টি ড্যানিশ কামান রয়েছে। শ্রীরামপুরের ড্যানিশ শাসনের কেন্দ্র হল প্রধান সরকারি ভবন, যা ড্যানিশ গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। আশ্চর্যজনকভাবে যে বিল্ডিংটি এখন দাঁড়িয়ে আছে, শুরুতে তা ছিল না। 1755 সালে এটি একটি ছোট্ট মাটির ঘর ছিল, যার ছাদ ছিল খড়ের তৈরি, এবং এটি শ্রীরামপুরের প্রধানের অফিস এবং বাসস্থান হিসেবে পরিচিত ছিল। 1770 থেকে 1773 সাল এর মধ্যে এটি ইট চুন দিয়ে নতুনভাবে নির্মিত করা হয়। কাজটি জোহান লিওনার্ড ফিক্স দ্বারা চালু করা হয়েছিল। বর্তমানে এখানে একটি মিউজিয়াম আছে। চলুন মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাই। এখানে শ্রীরামপুর সম্বন্ধে অনেক তথ্যই আপনারা পাবেন। এরপর চলে এলাম ড্যানিশ কবরস্থানটি দেখতে। কবরস্থানটি বর্তমানে এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে এবং একটি সুরক্ষিত স্থান। এখানে নতুনভাবে কোনো কবর দেয়া হয় না এবং শেষ যেটি আপনি ওখানে দেখতে পাবেন সেটি 1964 সালের। সবচেয়ে আকর্ষণীয় হলো ফ্যাক্টর ক্যাসপারটপের গ্রেভ সাইট,
যেটি ড্যানিশ ভাষায় লেখা একমাত্র কবর সাইট। অন্য দুটি উল্লেখযোগ্য সমাধিস্থল হল লে কর্নেল ওয়ে এবং জ্যাকব ক্রিটিং এর সমাধিস্থল। এই হেরিটেজ সাইটটি দেখার জন্য আদর্শ সময় হল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এরপর আপনাদের নিয়ে যাব শ্রীরামপুরের অন্যতম জনপ্রিয় স্থান ডেনমার্ক টেভার্নে। এই ডেনমার্ক টেভার্নের রুমগুলি কীরকম সেগুলি নিজের চোখেই ঘুরে দেখুন। এটি দ্য পার্ক দ্বারা পরিচালিত 5 স্টার ক্যাটাগরির থাকার জায়গা। প্রত্যেকটি রুমে আধুনিকতার সাথে সাথে প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে। এটি গ্রাউন্ড ফ্লোরের একটি রুম। রুমটিতে রয়েছে কিং সাইজ বেড এবং অনেকগুলি বালিশ, কুশন, এবং দেখুন দেওয়ালের রঙটা যেন প্রাচীনত্ব এবং আধুনিকতার মেলবন্ধন। এই অংশটিতে রয়েছে একটি ড্রেসিং এরিয়া। চলুন আপনাদের দেখাই। এখানে বসে বেশ ভালোভাবে সাজগোজ করতে পারবেন। এই অংশটি থেকে বেরিয়ে চলুন ওয়াশরুমের দিকে যাওয়া যাক। বাহ, ওয়াশরুমটি বেশ সুন্দর, ঝকঝকে তকতকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটায় রয়েছে একটা বেডিং এরিয়া, শাওয়ার, টাওয়েল রাখার জন্য র্যাক বা জামা কাপড় রাখার জন্য র্যাক, আর বাইরেটাও সুন্দর। আমরা দুটো টাইমে ডেনমার্ক টেভার্নে এসেছিলাম, একটি বিকেলে আর একটি সন্ধ্যের আলো জ্বললে। সন্ধেবেলায় ডেনমার্ক টেভার্নের যে রূপটা সেটা একেবারেই পাল্টে গিয়েছিল। চারিদিকে যেন সকলে অতিথিদের আপ্যায়ন করার জন্য প্রস্তুত। এটি হচ্ছে ডেনমার্ক টেভার্নের ডাইনিং এরিয়া। এখানে আপনি না থাকলেও এখানে এসে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন। বিভিন্ন ধরনের কুইজিনের খাবার আপনি এখানে পাবেন, তার সাথে ড্যানিশ কুইজিনের খাবারও আপনি পাবেন। চলুন এবার ডেনমার্ক টেভার্নের ওপরের অংশ থেকে নিচের দিকটা দেখি। বেশ সুন্দর সাজানো গোছানো, বিকেলের আলোয় ভালোই লাগছে। চলুন ওপরের দিকে এবার যাওয়া যাক। এখানে যে রুমগুলি রয়েছে তার মধ্যে এই হুগলি সুইট রুমটা কিন্তু সবচেয়ে ভালো। আর ওপর থেকে নিচে বসার জায়গাটায় আপনি খাবার পানীয় উপভোগ করতে পারবেন। চলুন ওপর থেকে ডাইনিং হলটা আপনাদের দেখাই।
থেকে গঙ্গা খুব সুন্দরভাবে দৃশ্যমান। এটির একটি প্রাইভেট ব্যালকনিও রয়েছে। এছাড়া রুম থেকে বেরোনোর পরেই অনেক বড় একটা ব্যালকনি রয়েছে, যেখানে আপনি বসে সন্ধ্যের চায়ে চুমুক দিতে দিতে গঙ্গা উপভোগ করতে পারবেন। এই রুমটি এবং এর নিচে যে রুমটি দেখালাম, এই রুমগুলির ট্যারিফ মোটামুটি 9000 প্লাস জিএসটি। শ্রীরামপুরে এলে কোথায় খাওয়া দাওয়া করবেন, তার জন্য ডেনমার্ক টেভার্ন যেমন রয়েছে, সেরকম শ্রীরামপুর কোর্ট কম্পাউন্ডে অবস্থিত ভেতো শহরের পুরনো ভবনগুলির মধ্যে একটি। এটি একটি ঐতিহ্যবাহী ক্যান্টিন, যা সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে এবং আজ একটি জনপ্রিয় রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এখানে সুস্বাদু খাবার আপনার মনে এবং আপনার জিভে লেগে থাকবে। ভেটো ঠিক কোর্ট কম্পাউন্ডের বাইরে অবস্থিত এবং এর সাজসজ্জা বেশ ভিন্টেজ ধরনের। এখানে অনেক আপনি প্রাচীন জিনিস দেখতে পাবেন, যেমন ঝুলন্ত কাচের বাতি, বিভাজিত কাচের সিলিং, লাল রঙের স্কুটার, পুরনো আসবাবপত্র, ক্যাকটাস এবং লতা এবং অন্যান্য সাজসজ্জা। এবং এখানের খাবার দাবারের স্বাদও অতুলনীয়। আমরা একদম বাঙালি খাবার অর্ডার করেছিলাম। ভাত, কচু শাক দিয়ে চিংড়ি ভাপা, ডাব চিংড়ি এবং অন্যান্য খাবার, এবং প্রত্যেকটি স্বাদ মনে লেগে রয়েছে। তাই শ্রীরামপুরে এলে দুপুরের আহার সারার জন্য আপনারা কিন্তু অবশ্যই একবার ভেতোতে আসবেন। এছাড়া এখানে আরেকটি ভালো রেস্টুরেন্ট রয়েছে, যেটির নাম মুখার্জিস। আমার আগের ভিডিওতে আপনারা হয়তো অনেকেই মুখার্জিসের বর্ণনা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই সমস্ত খাবার নিয়ে কি আর বকবক করা যায়? তোপসে ফ্রাই, ডাল, ডাব চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা সব আমাদের জন্য ওয়েট করছে। আপনারা ততক্ষণ গঙ্গার সৌন্দর্য উপভোগ করুন, আর আমরা ততক্ষণে খেয়ে নিই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।